আচ্ছা, দি ম্যাপ অফ সিরিয়া, সবার আগে আমরা ম্যাপটা দেখবো। ইন্টারন্যাশনালে আপনি মানে চেষ্টা করবেন তাই পান ম্যাপের থ্রো করতে, যতটুকু হয়। সবগুলো তো হবে না, তাই না? সবগুলো হবে না, বাট যতটুকু পারবেন চেষ্টা করবেন যে ম্যাপের থ্রো করে করে দেখতে যে আসলে জিনিসটা কি ম্যাপে যায়, দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে ইউ মাস্ট ট্রাই টু লার্ন ইন এ ম্যাপ। আমরা এখন দেখবো ম্যাপে আমরা সিরিয়াটাকে দেখবো। এটা হচ্ছে সিরিয়া, অনেকে আমরা চিনি না, ধরেন ম্যাপ তো সবাই পারি না, এখন আমরা সবাই নতুন। মিডল ইস্ট তো চিনি, আমরা নাম শুনেছি, না চিনলেও নাম শুনেছি। মিডল ইস্ট বলা হয় হচ্ছে এই জায়গাটাকে, এই গোল্লা যদি ধরেন এই পুরোটা আর কি। দেখেন সিরিয়া, এই যে সিরিয়া, ঠিক আছে? আচ্ছা, সবার আগে হচ্ছে এই এরিয়াটা আপনার একদম মুখস্থ থাকতে হবে। সিরিয়া কোথায় আছে এবং সিরিয়ার আশেপাশে আমি কিভাবে মনে রাখতাম, একটা আমার এশিয়ার যে ম্যাপের এটা করেছি। ম্যাপের একদম প্রথম ভিডিও ছিল হচ্ছে এশিয়া, তারপরে ইউরোপ করেছিলাম আমার ইউটিউবে যেটা আর কি, আর সবার শেষে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, অর্থাৎ বাংলাদেশের ম্যাপ। ওইটাই ভাইরাল হয়েছে, বাট অ্যাকচুয়ালি সবার আগে আমি এশিয়ারটা করেছিলাম, এবং এশিয়ার ম্যাপটা ইন মাই বিলিভ ইটস প্রিটি গুড। কিন্তু ওটা হচ্ছে কি লাইটিং টাইটিং নাই, মানে তখন আমাদের কোনো ক্যামেরাও ছিল না। তারপরে হচ্ছে যে খুবই ছোট্ট একটা বোর্ডে, আমার বোর্ড ছিল না, ওটা এখন তাও ওয়ালের বোর্ড আছে, তখন আমাদের কোনো বোর্ডও ছিল না। ঠিক আছে, তো অনেক কম রিসোর্সের মধ্যে ওটা করেছিলাম, বাট ওটা আমার আমার পছন্দের একটা ম্যাপের, আমার মনে হয়েছে প্রিটি গুড ছিল, মানে ম্যাপের এইটা। ওইটা আপনারা দেখে নেবেন, ওইটা দেখলে আপনার এই যে এখন যে আমি দেখাচ্ছি এটা ধরেন এখন মুখস্থ হবে না, বাট ওইটা দেখে দেখে বারবার দেখলে কিন্তু আপনার মুখস্থ থাকবে। ম্যাপের এশিয়া যে ম্যাপটা, ওই ভিডিওটা সবার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে? আজকে আমার ক্লাসটা শেষে ওই ম্যাপের ভিডিওটা দেখে দেখে আপনি মিডল ইস্টটা আমি কিভাবে শিখিয়েছি, একটার পর একটা, ইরাকের পর ইরানের পর একটা লাইন সেগমেন্ট টেনেছি, একটা লাইন সেগমেন্ট ধরে সুন্দর করে আমি একটা ফর্মুলা করে আমি করেছি। হ্যাঁ, ওটা আমিও নিজে যখন ভুলে যাই আমি নিজেই শিখি নিজেটা দেখে দেখে। সো আপনারা ওইটা দেখে এশিয়ার এই যে মিডল ইস্ট পার্টটা মুখস্থ করে ফেলবেন। এশিয়া পুরোটাই আসলে মানে এই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট বেশি। এশিয়াটা সবার আগে এই জন্যই করেছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এশিয়ার ম্যাপটা। সো ওইটা সবার জন্য আজকে ক্লাস শেষে ম্যান্ডেটরি, ঠিক আছে? ওটা বারবার দেখবেন, ওইটা ওই ঝকমকো কোয়ালিটির জন্য দেখবেন না। যেমন বাংলাদেশের ম্যাপটা আমি নর্মালি করেছি, বাট ওটা আসলে প্রেজেন্টেশনটা ভালো ছিল, ওটা লাইটিং ভালো ছিল, ওটার বোর্ডে আমি অনেক বড় করে আঁকিয়েছি, এই কারণে হয়তো মানুষ দেখেছে বেশি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ইনফরমেশন বা কিন্তু কোনো কম বা বেশি ছিল না, এশিয়ারটা ভালো হয়েছে। ওইটা আপনারা অবশ্যই দেখে শিখবেন। এখন আমি ওই ম্যাপটা আমি শিখাবো না, আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ম্যাপ শিখবেন, ম্যাপের ভিডিও যে। তাহলে আমরা এখন দেখলাম সিরিয়াটা কোথায়, খালি একটা মাথায় রাখেন, উপরেরটা কি আছে, ঠিক ডান পাশে হচ্ছে ইরাক। হ্যাঁ, মানে লাগোয়া দেশগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখেন জর্ডান আমরা দেখবো, জর্ডানটাও ইম্পর্টেন্ট এখানে। তারপরে এই সবার এই যে দেখেন দেখা যাচ্ছে না লেবানন লেখা, কিন্তু লেবানন দেশটা কিন্তু দেখা যাচ্ছে না, একদম ছোট্ট এই যে আমি লাল করে দেখেন আমি ই করেছি, এই জায়গাটা ছোট্ট করে আছে লেবানন। তো এই দেশগুলো লাগোয়া দেশগুলো খুব ইম্পর্টেন্ট। ইরান তো বলা লাগছে না, ইরান সৌদি আরবে এগুলো সবচেয়ে বড় বড় রাইভাল, আর্চ রাইভাল, সো এগুলো আমরা চিনি, আমরা জানি। আচ্ছা, পরে এসে যাই, পরের ধারণা হলো আমাদের। হ্যাঁ, এখন আমরা দেখবো দ্য নেচার অফ সিরিয়ান ওয়ার। সবার আগে দেখেন আমাদের এখানে সিলেবাসে দিয়েছে সিরিয়ান ক্রাইসিস। ক্রাইসিস মানে কি? সংকট, অর্থাৎ যে কোনো একটা সংকট। এটা হচ্ছে যে মানে শুধু ওয়ারের মধ্যে পড়ছে না, এটা অনেক ধরনের, মানে এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল একটা যুদ্ধ মডার্ন হিস্ট্রির, মানে এবং এটা গত 70 বছর মানে মধ্যে এর থেকে বড় কোনো মানে ওয়ার বা এর থেকে বড় লস বা রেফিউজি, ঠিক আছে, এর থেকে বড় কনফিউশন, সবচেয়ে বিধ্বস্ততা কোথাও দেখা যায়নি পৃথিবীর। আর এটা এখনো চলমান, অনেকদিন থেকে চলছে। সো এটা আপনাদের ভালো মতো আয়ত্তে রাখতে হবে, বিকজ এটা চেঞ্জ এত তাড়াতাড়ি হবে না। হ্যাঁ, সো এই কারণে এগুলো একদিক থেকে ইজি, কেন দেখেন আপনার কিন্তু কমন হয়েই যাচ্ছে যে আসবেই, আমার তো চেঞ্জ হচ্ছে না, আমার তো লাগবেই। আপনার যেটা করতে হবে, হিস্ট্রিটা খুব ভালো মতো জেনে কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে হচ্ছে জাস্ট রেগুলার থাকতে হবে, এটা প্রতিদিন চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে আমরা দেখবো সিরিয়ান ওয়ারের নেচারটা কি।
এই ওয়ারটা এখানে লিখেছি, বাট আমাদের এই সিলেবাসে আছে ক্রাইসিস, অর্থাৎ এখানে শুধু ওয়ার না, অনেক কিছু চলছে। আমরা এখন দেখবো সিরিয়ান ওয়ারটা কি আসলে ওয়ার কিনা, এটা নেচারটা কি আসলে। নাম্বার ওয়ান, সিভিল আনরেস্ট। এটা একটা সিভিল আনরেস্ট, ইয়েস, বাট শুধুই সিভিল আনরেস্ট না। নাম্বার টু, রিলিজিয়াস ওয়ার। রিলিজিয়াস ওয়ার হয়ে গেল, অর্থাৎ ধর্ম নিয়ে এখানে ধর্মীয় ওয়ার হয়ে গেছে। নাম্বার থ্রি, প্রক্সি ওয়ার। তা এখন নতুন টার্ম পেলাম, যারা এর আগের ক্লাস করেছেন বলেছি যে যেই টার্মই পাবেন আপনার কাজ হবে ওই টার্ম যতক্ষণ আপনি ক্লিয়ার না হন ওই টার্ম নিয়ে আপনি গবেষণা করে ফেলা। তাহলে প্রক্সি ওয়ার পেলাম, কোল্ড ওয়ার পেলাম। হ্যাঁ, কোল্ড ওয়ার নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। আপাতত আপনারা নিজেরা যতটুকু পারেন ততটুকু ক্লাসের পরেই, আমার কিন্তু টিপস থাকে কি বলেন তো, যে ক্লাসের পরপরই যেসব টার্ম পাবেন অবশ্যই সেগুলো নিয়ে গবেষণা করবেন। তো কোল্ড ওয়ার নিয়ে মোটামুটি ভালো ধারণা, একটা উইকিপিডিয়া বলেন বা ইন্টারনেটের থ্রো বলেন, হ্যাঁ বাংলাতে যেভাবে হোক অনেক ম্যাটেরিয়াল আছে, এগুলো ইন্টারনেটে শিখে ফেলবেন। তারপরে আমি ধারণা দিব নাম্বার ফোর, আরব উইন্টার। তাহলে দেখেন লিখে রাখছে নট জাস্ট এ সিভিল ওয়ার, অর্থাৎ দেয়ারফর এটা শুধুই একটা সিভিল ওয়ার বা সিভিল আনরেস্ট নো, এখানে অনেক জিনিস ঢুকে গিয়েছে। নাম্বার ওয়ান দেখেন, সিভিল আনরেস্ট একটু বলি। সবার আগে এটা শুরু কিভাবে হয়েছে, ওই যে আরব স্প্রিং। আরব স্প্রিংটার যে ক্লাস, লাস্ট ক্লাস যারা করেছেন তারা খুব ইজিলি ধরতে পারবেন, আর যারা ধরতে পারছেন না তাহলে তারা আরব স্প্রিংটা দেখে নিবেন। ওইখানে আমি আরব উইন্টারটা দিয়ে কিন্তু মানে আরব উইন্টারে কিন্তু করেছি, আলাদা করে পয়েন্ট দিয়েছি। ওই আরব উইন্টারের নাম্বার ওয়ান পার্টি ছিল হচ্ছে আপনার সিরিয়ান যে ওয়ারটা শুরু হলো। আরব স্প্রিং এর এটা কি ছিল, আরব স্প্রিং এর থিমটা ছিল হচ্ছে যে আপনি ডেমোক্রেসি আনবে, অর্থাৎ বসন্ত ভালো একটা জিনিসের খুব নতুন একটা গণ অভ্যুত্থান হবে। স্প্রিং মানে কি, ফুল ফুটে, তাই না, বসন্ত সবার জন্য সুন্দর একটা সময়। উইন্টার অন দি আদার হ্যান্ড কি, আমরা সবাই কি লুকিয়ে যাই আমরা ঠান্ডাতে, এবং এটা মানে একটা খরার মতো উইন্টার। তো এই জন্য মানে মেটাফরিক ভাবে দেখেন টার্মগুলো এসেছে, এই টার্মগুলো চলে আসতে পারে। আপনি আরব স্প্রিং পাবেন না, যদি আরব উইন্টার দিয়ে দেয় তখন আপনি যেন ভোগে না যান। এই জন্য রিলেটেড যত টার্ম আছে আমি চেষ্টা করেছি দেওয়ার, এবং আপনি যখনই পাবেন মেক শিওর আপনি দেখে নেবেন। তো যারা আগের ক্লাসটা করেননি, আরব স্প্রিংটা যারা করেননি তারা আরব স্প্রিংটা একবার দেখে নিবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে আরব স্প্রিং এর ঠিক পরেই আরব উইন্টারটা হয়, এবং আরব উইন্টারের পার্ট হচ্ছে সিরিয়ান ওয়ার, সিরিয়ান যে সিভিল ওয়ার, এটা হচ্ছে আরব উইন্টারের নাম্বার ওয়ান সবচেয়ে খারাপ এটা, ঠিক আছে। তাহলে সিভিল আনরেস্ট শুরু হয়েছিল আরব স্প্রিং এর মার্চের 2011-তে। 2011-তে যখন আমরা দেখলাম গণতন্ত্রের জন্য যে যুদ্ধ প্রোটেস্ট গুলো শুরু হলো, সেটা আরব স্প্রিং এর মাধ্যমে, এবং অন্যান্য দেশের মতো সিরিয়াতেও শুরু হয়েছিল। এটা শুরু হলো, তারপরে জুলাই থেকে, যে জুলাইয়ের দিকে 2011 যে জুলাইয়ের দিকে কি হলো, আস্তে আস্তে বিভিন্ন শুরু হলো, রেবেল গ্রুপ তৈরি হওয়া শুরু হলো। মানে আগে তো সরকার, মানুষজন প্রোটেস্ট করেছে, সরকার দমিয়ে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষ অস্ত্র তোলা শুরু করলো এবং বিভিন্ন রেবেল গ্রুপ তৈরি হওয়া শুরু হলো জুলাইয়ের দিকে। তো তখন আস্তে আস্তে এই যে ওয়ারটা প্রসিড হলো, সিভিল ওয়ার হয়ে গেল। নাম্বার টু, এটা এখন রিলিজিয়াস ওয়ার হয়ে গিয়েছে, কারণ আমরা সবার সিরিয়াতে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এখানে শিয়া হচ্ছে রুল হয়, বাট শিয়া হচ্ছে একটা মাইনরিটি গ্রুপ। শিয়া সুন্নি ইসলাম, এটা নিয়েও আমি এলাবোরেট করেছি। আপনি এই যে দেখেন শিয়া সুন্নি চলে এসেছে টার্ম, তো যারা উপরে উপরে পড়ে তারা কিন্তু শিয়া সুন্নি তখন গভীরে যাবেন না। তো আপনি মনে রাখবেন, আপনার মাথায় যদি একটা, আপনি পড়তে পড়তে বা লিখে ফেলেছেন বা ভাইভাতে বলে ফেলেছেন এমন একটা টার্ম কিন্তু আপনি জানেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সাথে সাথে ওই রিলেটেড কোয়েশ্চেন করবে ভাইভাতে, আর রিটেনে যেটা হবে যে রিলেটেড টার্ম আছে শিয়া সুন্নি, কিন্তু আপনি তো পড়েননি, পরীক্ষাতে চলে আসলো হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শিয়া এন্ড সুন্নি। আগে আসেনি তার মানে তো এমন না যে এখন আসবে না, এখন কিন্তু কোয়েশ্চেন কমন পাওয়া যায় না। আচ্ছা, রকিবুল হাসান কি লিখছেন, বাশার আল আসাদ শিয়া প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, আমি ডাইগ্রেস হয়ে যাচ্ছি, আমি লেকচারে ফিরে যাই। শিয়া সুন্নি আমরা আসলাম, এখন একটা টার্ম পেলাম, এটা নিয়ে আমি এখানে কিছুটা এলাবোরেট করেছি, বাট এটা এনাফ না। হ্যাঁ, আমি একদমই ছেড়ে দিব না, এই কারণে একটু একটা স্লাইড, দুটা স্লাইড আমি অ্যাড করেছি, ঠিক আছে। আপনারা
যতক্ষণ নিজে না বুঝবেন এটা নিয়ে গুগল করেন, ঠিক আছে, ইউটিউবে চেষ্টা করতে পারেন, বাট ভালো কন্টেন্ট পাবেন না। ধার্মিক জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করা এরকম চ্যানেল আসলে নাই, তাহলে তো আমাদের এত কনফিউশন থাকতো না, তাই না? এরকম ক্লিয়ার করা জিনিস নাই আসলে। ধার্মিক ব্যাপারগুলো সেন্সিটিভ এই কারণে কিনা আই ডোন্ট নো, বাট আপনার নিজেরই কষ্ট করে একটু উইকিপিডিয়া করতে হবে জিনিসগুলো। টার্মগুলো অনেক কঠিন, এই যে শিয়া সুন্নি নিয়ে স্টাডি করতে দেখলে দেখবেন যে আপনার মাথা ঘুরবে, খুব কঠিন কঠিন টার্ম। ওই যে অ্যারাবিক নামটাও আছে, বাট অল্পের মধ্যে একটু চেষ্টা করবেন, অনেক বেশি ঢুকলে মাথা ঘুরবে, এত দরকার নেই। হ্যাঁ, অল্প একটু পড়বেন, শিয়া কেন বলছে, সুন্নি কেন বলছে, এদের মধ্যে বিরোধটা কি, আমি এখানে দেখাবো কিছুটা, বাট ওটা এনাফ না। তাহলে কি রিলিজিয়াস ওয়ার হয়ে গেছে এটা? কারণ সিরিয়া হচ্ছে শিয়া মাইনরিটি, বাট শিয়া হচ্ছে রুল করে। মাত্র 13% হচ্ছে শিয়া কমিউনিটি আছে, মাত্র 13%। চিন্তা করেন, এটা একটা পুরোই মাইনরিটি গ্রুপ। এই শিয়ারাই হচ্ছে রুল করে, অর্থাৎ এদেরই যে ফ্যামিলি আছে, শিয়া অ্যালাওয়াইড একটা মাইনরিটি আছে। এবং বাশার আল আসাদ হচ্ছে, তার বাবা ছিল হাফিজ আল আসাদ, ওই হাফিজ আল আসাদের পরে উনি হচ্ছে মানে একটা ইনহেরিট করেছে আর কি, মানে বলতে পারেন, কারণ ফ্যামিলিয়াল ভাবে এবং এরা পরম্পরা বলতে পারেন, এটা ওরা বসে গিয়েছে প্রজাতন্ত্রে, সে মানে হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি সুন্নিরা তাহলে কি 83%, সুন্নিরা কিন্তু বাদ বাকি না, 87 হবে না, বা মাঝখানে আরো 2-3টা মাইনরিটি আছে। 83%, অর্থাৎ দেখেন 80% এর উপরে যারা মেজরিটি তারা কিন্তু সুন্নি পপুলেশন। সো বোঝাই যাচ্ছে সুন্নিরা অবশ্যই এখানে ডিপ্রাইভড, এবং এটা তাদের জন্য মেনে নেওয়া কষ্ট। এটা তাদের জন্য মেনে নেওয়া কষ্ট না, যে একটা মাইনরিটি গ্রুপ এভাবে আমাদেরকে রুল করছে, আমরা কিছুই করতে পারছি না এবং আমরা অত্যাচারিত। আচ্ছা, তাহলে লেকচারে ফিরে যাই। প্রক্সি ওয়ার। আচ্ছা, শিয়া সুন্নি, আমি আল গেট ব্যাক, আমরা একটা আছে, আমাদের স্লাইড আছে। তো বাশার আল আসাদ হচ্ছে যে প্রেসিডেন্ট, সে কিন্তু শিয়া প্রেসিডেন্ট। তো এখানে ন্যাচারালি একটা রিলিজিয়াস ওয়ার হয়ে গেছে এই জায়গাটা। সুন্নিরা খেপে গেছে এবং সুন্নিরা হচ্ছে জয়েন করছে এই রেবেল গ্রুপের মধ্যে, যে আচ্ছা শিয়ার এগেনস্টে এখন যে সিভিল আনরেস্ট, এটা সুযোগে কি হলো, পুরো বিশ্ব থেকে মানে চারপাশ থেকে মিডল ইস্ট বলেন বা অন্যান্য সারা বিশ্ব থেকে যারা সুন্নি মুসলিম আছে, তারা সবাই এভাবে সিরিয়াতে জয়েন করতে লাগবে। এই সিভিল আনরেস্টটা আস্তে আস্তে কি হলো, রিলিজিয়াস মোড় নিয়ে ফেললো। তাহলে নেক্সট থার্ড নাম্বার পয়েন্ট কি, প্রক্সি ওয়ার বা কোল্ড ওয়ার। তাহলে প্রক্সি ওয়ার, কোল্ড ওয়ার আপনার এখন তাহলে জানতে হবে। আমি একটু খুব দ্রুত বলে দিব, বাট আপনার আমার থিমটা কি, আমার ক্লাস শেষ হলে যেসব টার্ম পাবেন সেগুলো নিয়ে আপনার স্টাডি করতে হবে, আপনার নোট করতে হবে। যতক্ষণ না আপনি মাথায় গেঁথে গিয়েছে ততক্ষণ আপনি ঘুমাতে যাবেন না। এটা কিন্তু এর আগের ক্লাসে আমি অনেকবার বলেছি, আপনি ঘুমাতে গেলে কিন্তু দিনটা শেষ। তো ঘুমাতে যাবেন না, আপনি এই মানে উদ্ধার করে ছাড়বেন, 14 গোষ্ঠী উদ্ধার করবেন আজকের লেকচারে, এইরকম আপনার পণ থাকবে। এবং খুব দ্রুত নোট করবেন, নোট মানে একদম ইলাবোরেটলি নোট করলে আপনার শেষ হবে না, জাস্ট চটির মতো, যেন আপনি যে কোনো মুহূর্তে ওটা রিভাইজ করতে পারেন। ঠিক আছে, যে হাইয়েস্ট 2-3টা পেজ থাকবে, ঠিক আছে, হাইয়েস্ট আপনি এরকম A4 সাইজের 2টা পেজ নিলেন, খুব দ্রুত। প্রক্সি ওয়ার কি, 2 লাইনে আমি বলি, 2 লাইনটাই আপনার মনে থাকবে, এর বেশি তো মনে থাকবে না। আপনি এত নোট করে তো লাভ নেই, আপনার যতটুকু মনে থাকবে, রিটেন যেহেতু লিখে আসতে পারবেন, 2 লাইনে মনে রাখবেন। প্রক্সি ওয়ার হচ্ছে, প্রক্সি বুঝি না যে তুই আমার প্রক্সি দিস, ছোটবেলায় বা স্কুলে দেখবেন যে রোল নাম্বার, ওই যে আপনি থাকেন না তখন আপনার ফ্রেন্ডরা প্রক্সি দেয় না, প্রেজেন্ট স্যার। তো কনসেপ্টটা কি, নাম দেখলে তো বোঝা যায়, তাই না? মানে রাশিয়া নিজে যুদ্ধে নামছে না, কিন্তু রাশিয়া কি করছে, তুমি করো আমি আসি, মানে তুমি যুদ্ধ করো, আমি তোমাকে টাকা দিব, তোমাকে আমি মিলিটারি সাপোর্ট দিব, তোমাকে আমি যা যা খাবার দাবার লাগবে, কি লাগবে আমি সব দিচ্ছি, বাট আমি মানে আমার নাম যেন না যায়। তাহলে কি, অথচ সবাই বুঝতে পারছে, কারণ লুকানো তো থাকে না। ধরেন স্যাটেলাইটেও দেখতে পাচ্ছে, ইউএস সবসময় মনিটর করছে তার ইকে, রাইভালকে। তো রাশিয়া ইরান কি কি করে সারাক্ষণই স্যাটেলাইটে বসে বসে, এখানে লোক আছে, নাসার লোক আছে, হ্যাঁ, যে ওরা তো জানে যে কিরে রাশিয়ার গাড়ি যাচ্ছে ওখানে, তো এটা সবাই জানে, ওপেন সিক্রেট। সো রাশিয়া কি করছে, হেল্প করছে এদিকে ইউএস, যারা মেজর পার্টি
কোল্ড ওয়ার কি বোঝায়? শীতল যে যুদ্ধ। আমরা তো কোল্ড ওয়ারের যে 60s 70s এ চলছিল কোল্ড ওয়ার, তাই না? রাইট আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 এর পরে যে সময়টা চলে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগ পর্যন্ত, দ্যাট ইজ 89, তাই না? 1989। তো 1989 এর আগ পর্যন্ত বা 91 এ ভেঙে যায়। তো ওই সময় আগ পর্যন্ত সময়টাকে বলা হয় কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। রাশিয়া এবং ইউএস হচ্ছে মানে ওই যে ঠান্ডা একটা যুদ্ধ চলছে, মারামারি লাগছে না, বাট ভিতরে ভিতরে সব হচ্ছে এগেনস্টে। তো ওইগুলো ওই পার্টিগুলোকে বলা হয় মেজর পার্টি এবং কোল্ড ওয়ারের পার্টি। তো এরা এসেছে, তার মানে কি? এটা একটা প্রক্সি ওয়ার হয়ে গেছে, কোল্ড ওয়ার হয়ে গেছে। রাশিয়া কাউকে সাপোর্ট করছে, ঠিক অপোজিট কে সাপোর্ট করছে হচ্ছে ইউএস। মানে তোমার শত্রু মানে আমার শত্রু, দেয়ারফর আমি তোমাকে হেল্প করব। ইউএস হচ্ছে সিআইএ দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে রেবেল গ্রুপদেরকে। এইভাবে কি হলো? তারপরে ইরান, ইরান তো শিয়া দেশ, পৃথিবীর সবচেয়ে বড় শিয়া কমিউনিটি বা দেশ, স্টেট, নেশন যাই বলেন, সেটা হচ্ছে দ্যাট ইজ ইরান। ইরান তো ম্যাপেও দেখবেন যে অনেক বড় একটা জায়গা, তাই না? সৌদি আরবের ঠিক অপোজিটে। এই জন্য আপনাদের ম্যাপটা মাথায় একদম গেঁথে দেওয়া দরকার, বারবার ভিজুয়ালাইজ করতে পারবেন। আমি বারবার স্লাইডে যেতে হবে না হলে। দেখেন ইরান কত বড় দেশ, এই যে সৌদি আরব কত বড় দেশ, এবং মনে রাখাটা খুব ইজি, এরা একদম ডিরেক্টলি অপোজিটে এবং একই এলাকার মতো। দেখেন বড় বড় যে অংশ জুড়ে আছে ম্যাপে, দুটোই বড় দেশ। তো সুন্নি সবচেয়ে বড় দেশ যদি বলেন তাহলে সৌদি আরবিয়া, এবং সবচেয়ে বড় মানে মিডল ইস্টের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার বা সবচেয়ে বড় যে দেশ, পাওয়ারফুল স্টেট হচ্ছে সৌদি আরবিয়া। এবং সেকেন্ড পাওয়ারফুল, আর এটা হচ্ছে শিয়ার সবচেয়ে বড় স্টেট হচ্ছে ইরান, এটাও মিডল ইস্টের সেকেন্ড যে আর্চ রাইভাল, দুজনই হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল নেশন ইরান। তাহলে দেখেন এই পার্টিগুলো আসা মানে এখন এটা প্রক্সি ওয়ার হয়ে গেছে এবং কোল্ড ওয়ার হয়ে গেছে। তারপরে কি 4 নম্বর স্ট্রিং, 4 নম্বর যে পয়েন্ট সেটা কি? আরব উইন্টার। এর আগে বলেছিলাম আরব উইন্টার কিভাবে আসলে, আরব স্প্রিং থেকে। আরব স্প্রিং এ আমি আলাদা করে স্লাইড দিয়েছি, যারা আগের দিন পড়েছেন তারা বুঝতে পারবেন আরব উইন্টারটা কি। আরব উইন্টারের প্রথম সবচেয়ে খারাপ পার্টটাই হচ্ছে সিরিয়ান ওয়ার। আগে এই দেশটা তাও যা একটু ছিল, সবাই মানে খাইতে পড়তে পারতো, কোনো মানুষ মরেনি। তো এই আরব স্প্রিং গণ অভ্যুত্থানের নামে কি হলো, জনগণ, সাধারণ জনগণ মানে মারা পড়লো। লাখ লাখ মানুষ শুধু শুধু এই যে মারা পড়লো। আগে তো অ্যাটলিস্ট মরছিল না, তো এটা একটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কোনো গণতন্ত্র তো আসেইনি, সরকার তো আর নামেই নেই, বাশার আল আসাদের রেজিমের তো কিছুই হয়নি, যেটা উদ্দেশ্য ছিল। মাঝখান দিয়ে সাধারণ মানুষ, একদম কোটি কোটি মানুষ মানে এফেক্ট হলো এবং লাখ লাখ মানুষ মরেছে। আমরা দেখবো কত লাখ মানুষ